আপনার একজন ক্যাবিনেট মেম্বার টিভিতে সাক্ষাৎকার দিতে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চান নাই, ডক্টর ইউনূসকে চান নাই, তিনি বুকে পাথর রাইখা এটা স্বীকার করে গেছেন। গুজব ছড়াই থেকে আরেকজন লাগে আপা। এখন এইটার হয় ডক্টর ইউনূসকে চাকরি ছাড়তে হবে অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে, আপনারা তো কোনোটাই করেন নাই। অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের বলতে হবে যে আপনারা এগুলি কি বলেন, পোলাপাইন কতদিন, পোলাপাইন কতদিন থাকবেন না, প্রকাশ্যে বলেন। উনি তো মন্ত্রী, এখন উনি তো মন্ত্রী, আমাদের সন্তান সময় হইলে কি, উনি তো মন্ত্রী। তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন, আপনি দুইজনের চাকরিতে রাখেন কেমনে? ইউনূস বা ওয়াকার সাহেব কারো তো চাকরি ছাড়তে হবে, এই কথাটা মানবে। এই তো খালেদ, আপনি কথা না শুনে আপনি রেগে যাচ্ছেন। ব্যাপারটা হলো যে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলছে, এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে, এবং এটা আমাদের ভিতরেও অনেক সমালোচনা হয়েছে, কারণ এই কথাটা আসলে সরকারের কথা না, এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি, সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো, সেজন্য বলেছে, কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না। কাজে এটা রাখা না রাখা, এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকবো। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে, বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা, দূরত্ব কোনো মতেই না রাখা, এটা কিন্তু একটা জরুরি। আমাদের সামনে যে সময়টা আসতেছে, আমরা কিন্তু এখানে আমরা কোন রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, এটা আমি সবাইকে অনুরোধ করব। যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে, সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা সেনাবাহিনীকে ছোট করা, সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবসময় মনে রাখতে হবে, আমি কোট করছি, আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। সেইটা জুলাই অভ্যুত্থান এই পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলা হচ্ছে একদিকে, কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার ব্যানারে মব তৈরি করে আগের ক্ষমতাসীনদের বা তাদের ঘর বাড়িতে আক্রমণ করা হচ্ছে। কখনো দেখছি যে আপা যাদের কথা বললেন, তৌহিদি জনতার ব্যানারে মাজার জ্বালিয়ে দিচ্ছে, কাউকে কতল করতে হবে এই দাবি করা হচ্ছে প্রকাশ্যে। এসব ঘটনা আপনি কিভাবে দেখছেন? এই মব এবং এই তৌহিদি জনতা নিয়ে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থান কি সঠিক মনে হচ্ছে কিনা? কারণ আমি আপা নিশ্চয়ই এটা জবাব দিবেন, আপনার কথা আমি আগে শুনতে চাই। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের, যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটোরিয়াল সিনড্রোম, আমরা দেখতে পাচ্ছি। একটার জায়গায় একরকম, আরেকটার জায়গায় আরেক রকম, কোনো কনসিস্টেন্সি নাই। আপনি কি বলবেন আমাদের একটু, আপনার মতামত একটু? জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সরকার, একজন যখন সরকারের দায়িত্বে থাকেন, একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে, আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। যুদ্ধ অবস্থায় থাকি, শান্তি অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি, যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন, ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার অধিকারটি নিশ্চিত হোক। আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে, আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি 22 মার্চের একটি রিপোর্ট আছে, যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে, সেখানে বলা হচ্ছে যে গত 7 মাসে 13,496টি অপরাধ সংঘটিত হয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অপহরণ, এইসব ক্ষেত্রে, ধর্ষণ, চুরি, এসব ক্ষেত্রে, যেটি আগের সরকারের আমলের চেয়ে 6.16% বেড়েছে। কারণ 23-24-এ এই অপরাধগুলোর সংখ্যা ছিল 12,714, আর এখন হচ্ছে 13,496। আরেকটু বলি, গত 2 মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে 146টি, যেটি গত বছর। একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? সেটা হচ্ছে যে আমাদের এমনিতে অপরাধ বাড়ার
মানে এই যে অপরাধের ত্বরণ ঘটার বাৎসরিক রেটটা কত? মানে এইবার যেমন এটা 6% বা 6.some% এটা বাড়ছে, 2022 থেকে 2023 এটা মানে আমার একটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজে পাল্লা দিয়ে অপরাধের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়তেইছে। এইটা কি সেই রকম বাড়া নাকি এর চেয়ে একটু বেশি বাড়া এই সরকারের সময়? আমি আপনাকে বা আপা আপনাকেই জানতে চাইছি। আচ্ছা জি, আচ্ছা, দুঃখিত। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে, কিন্তু যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে, এবং সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন, এবং সেখানে বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব, সুবিচার নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সাময়িক অনাস্থা, এবং রাজনৈতিক প্রতিহিংসা, লুটপাট, দখল, চাঁদাবাজি। এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই চাইবো যেটা সব সময়ের মতো আমি যদি মনে করি যে সবসময়ই বাড়ছে, বিষয়টা আসলে সেরকম নয়। কেন আমি কথাটি বলছি, যে মবের যখন ঘটনাগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার মনেই থাকবে যে গত মাসে গুলশানের একটি বাড়িতে আগের সরকার একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের বাড়ি মনে করে সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে লাইভ করে সেই ঘরে ঢুকেছে, তাণ্ডব করেছে। সেখানে কিন্তু পুলিশ ছিল, তারা লাইভ টাইপ করে আবার সুন্দর বের হয়ে চলে গেল। তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে, যেটা আপাও বলেছেন যে সো কল্ড আপনি যেই নামেই বলেন, যেই জনতাই বলেন, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। যে আমি যখন দেখছি যে আমি ছাত্র জনতা বলে চাঁদাবাজি করলে, বা আমি মব বলে বা তৌহিদি জনতা বলে কোনো একটি তাণ্ডব করলে, লুটতরাজ করলে, যদিও তারা হয়তোবা না সেই অংশে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে হয়তোবা ছিলই না, কিন্তু ওই নামটি করে আমি যখন পার পেয়ে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে এগুলো করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং এই মব জাস্টিসের কিন্তু প্রকারান্তরে আরো দুইটি নাম আছে, স্ট্রিট জাস্টিস এবং জঙ্গল জাস্টিস। তো এটি কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশেই কিন্তু এই মব জাস্টিস আছে। ইন্ডিয়াতে কিন্তু 2015-তে একজন মুসলমান ব্যক্তিকে গরু খাওয়ার অপরাধে জবাই করে হত্যা করার পরে কিন্তু সেখানে কোর্টও কিন্তু বলেছিল যে এই ধর্মের নামে এই ধরনের মব জাস্টিস করা যাবে না। তো মব জাস্টিস মানুষ তখনই করে যখন মানুষের আসলে বর্তমান বিচার ব্যবস্থার প্রতি অনাস্থাটা তৈরি হয়, এবং মানুষ মনে করে বেনামে একসাথে 15-20 জন যখন থাকবে তাকে কিন্তু লোকেট করতে অনেক অসুবিধা হয়। তো আমি বেনামে থেকেও কিন্তু আমার যে ক্রোধ, আমার যে হিংসা, আমার যে রাগ, সেটিকে কিন্তু আমি কারো উপরে আমি ছেড়ে দিলাম, এবং আমার কিন্তু শাস্তি হলো না। কাজে এটিকে কিন্তু সরকারকে আসলে খুব ভালোভাবে এটিকে ট্যাকেল দিতেই হবে। আমি একটু বলতে চাই সেটা হলো যে এমনিতে ধরেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটু তো বিশৃঙ্খলা ছিলই, এবং বিশেষ করে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সম্পূর্ণভাবে পাইনি অনেকদিন, এখনো পুরোপুরি পুলিশকে পাচ্ছি না। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে, যেটা যারা অপরাধ করে আপনি আরো ভালো জানবেন যে এদের মধ্যে এই ধারণাটা আসছে যে কিছু হবে না। কিন্তু এটা আমি একদম পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে এখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদীরা যখন ছিল তারা নির্মম ভাবে কিছু দমন করতে গিয়ে বা করতে গিয়ে অনেক বল প্রয়োগ করতে পারতো। আমাদের এখানে বল প্রয়োগের ক্ষেত্রে একটু যেহেতু মানে কম করার চেষ্টা আছে, সেখানে ওরা প্রশ্রয় পাচ্ছে, এটা আমি বলবো। আমাদের আসলে কিন্তু বড় চিন্তা কিন্তু মব নিয়ে, মব জাস্টিসের নামে। মব জাস্টিস শব্দটাই আসলে খাটে না, এটা মব সন্ত্রাস হয়ে যায়, এবং সেটার মধ্যে নারীরা এবং যারা নাকি সাধারণ মানুষ তারা অনেকভাবে হচ্ছে। আগেকার সরকারের কিছু লোকজন তাদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা এইভাবে করে মানে সমর্থন করি না যে এটা আইন কেউ হাতে তুলে নেবে, কিন্তু এই ঘটনাগুলো নানা গোষ্ঠীর পক্ষ থেকে ঘটছে। আপনারা সমর্থন করছেন না, কিন্তু প্রোটেক্টও করছেন না। আসলে প্রোটেক্ট করতে পারছি না হয়তো পুরোটা, কিন্তু চেষ্টা আমাদের আছে। আমরা প্রোটেক্ট করছি না এটা আমি মেনে নেব না। প্রোটেক্ট অবশ্যই যেখানে আমরা যা
যখন খবর পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছে এবং সেখানে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের ঘাটতি আছে, এটা আমি অস্বীকার করব না, ঘাটতি আছে। আচ্ছা, গুজবের প্রসঙ্গটা আবার একটু ওয়ারার কাছে ফিরি, কারণ ওয়ারার কাছ থেকে শুনে আমরা আবার ফরিদ আপনার কাছে শুনবো। গুজবের কথা বলা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও আজকে গুজবের কথা বলছেন যে সরকার প্রধান তিনি যে গুজব ছড়িয়ে এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, এই গুজবটা হচ্ছে পরাজিত শত্রুর মস্ত বড় হাতিয়ার। এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে বহু অভিজ্ঞ সমর বিশারদ, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। আপনি একে আসলে কিভাবে দেখেন? কারণ হচ্ছে যে যাদের উদ্দেশ্যে এই গুজবটা করা হচ্ছে, সেটাকে আমরা কেন এটাকে গুজব বলবো? কারণ একটু চিন্তা করলেই তারা দেখবে যে এই কথা সত্য না, কিন্তু তারা এটা বিশ্বাস করে বা এটাকে সামনে নিয়ে এটা বলা হচ্ছে বলে যাচ্ছেন যেন এইটা তাদের দরকার ছিল, এই বাহানাটার। তারা কিন্তু এই সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, কিন্তু তারা এই গুজবটাকে বিশ্বাস করছেন কারণ ঘটে যাহা তাহা তো সত্য নয়, সত্য হচ্ছে মানে আমি যেটা বিশ্বাস করি সেটাই সত্য, আর আমি তো বিশ্বাস করতে চাইতেছি এইটা, এবং আমার এটা বাহানা দরকার। সরকার এখানে আমাকে সাহায্য করতেছে। সরকার সাহায্য করতেছে কেন? সরকারেরও তো রাগ আছে আওয়ামী লীগের উপরে, সরকারেরও তো রাগ আছে ধরা যাক বিএনপির উপরে। এখন আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ায় আমরা যখন আওয়ামী লীগ বিএনপির আক্রমণ করতে চাইছি, বিশেষ করে আওয়ামী লীগের আক্রমণ করতে চাইতেছি, কোন গুজবটার কথা বলছেন? কোন গুজবটার কথা বলছেন আমি জানি না। আমি বলতেছি হচ্ছে যে গুজব যে ছড়ানো হইতেছে তাতে তো আক্রান্ত হইতেছে হচ্ছে আগের সরকারের মানুষ। সরকার তখন প্রোটেক্ট করতেছে না, কারণ সরকার তো এটাকে লাইক করতেছে। তাহলে প্রফেসর ইউনূস কেন বলতেছেন যে এই গুজব দেখলে, এই গুজব হচ্ছে অভ্যুত্থানের পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার? কারণ এই গুজব দিয়ে তো সরকারকে বা এনসিপি কে আক্রমণ করা হচ্ছে না, গুজব দিয়ে আক্রমণ করা হচ্ছে এনসিপির শত্রুদের, সরকারের শত্রুদের। আমি যদি সরলভাবে বলি আর কি, আমি একটু ওয়ারা থেকে শুনি, ফরিদ আপার কাছে একটু শুনবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে গুজব ছড়ায়ে আক্রমণ করা হচ্ছে এনসিপি শত্রুদের, সরকারের শত্রুদের, আওয়ামী লীগের বন্ধুদের। আমি এবার সমীকরণ টানতে পারি কিনা? জি ওয়ারা। আচ্ছা জি ভাই, হ্যাঁ আমি একটু বলি যে গুজব, দেখেন আমাদের এখন সামাজিক গণমাধ্যমের যুগ, এখন আমাদের ইন্টারনেটের যুগ। 80-র দশকে 90-র দশকে কিন্তু এই সুযোগগুলো অনেক কম ছিল, ইউটিউবের যুগ এখন, তাই না? গুজব তো থাকবে, এটা শুধুমাত্র এখনকার যে অন্তর্বর্তী সরকারের আমল না, এটা গত আওয়ামী লীগ সরকারের ছিল, আগামীতে যে সরকার আসবেন তাদের ক্ষেত্রেও হবে। আমার কাছে মনে হয় যে যার কাজ গুজব তৈরি করা, কিন্তু গুজব তৈরি করবেনই, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে আসলে কি খুব দৃশ্যমান কিছু কাজ করে, দৃশ্যমান জনগণের আকাঙ্ক্ষার সাথে যায় এই ধরনের কিছু কাজ করে না জনগণের কনফিডেন্সটাকে অর্জন করা। যেমন ধরেন অনেকেই বলছেন জুলাই হত্যাকাণ্ডের বা গুমের বিষয়গুলো, যেখানে আয়না ঘর, এগুলো আমরা দেখেছি, এগুলো হচ্ছে মানুষের খুব আবেগের জায়গায় আছে। সেই জায়গার বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে শুরু করেন এবং সেই জায়গাগুলোতে আপনি বিচার যদি নিশ্চিত করতে পারেন, আপনি যদি যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জায়গাটি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি যদি রিকনসিলিয়েশন গুলো করতে পারেন। এই যে আপা বলছেন যে পুলিশকে আমরা ঠিক মতো পাই নাই, কেন পাই নাই? পুলিশের সাথে সাধারণ জনগণের যে রিকনসিলিয়েশন, সেটার চেষ্টা কি আমরা করেছি? বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের সাথে ছাত্রের যে ঝামেলাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী শিক্ষক যারা ছিলেন, তাদের সাথে কি আমরা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছি? আমরা যখন ক্রান্তিকালীন ইনসাফের কথা বলি, পোস্ট কনফ্লিক্ট জাস্টিসের কথা বলি, শুধুমাত্র বিচারের কথা কিন্তু আমরা বলি না, সেখানে কিন্তু রিকনসিলিয়েশনের কথা খুব গুরুত্বের সাথে আসে, ক্ষতিপূরণের কথা খুব গুরুত্বের সাথে আসে। কাজে আমি গুজবের কথা আমি বলতেই পারি, গুজব থাকবেই, কিন্তু আমি সরকারের একজন হিসেবে বা সরকার হিসেবে আমি যখন খুব পজিটিভ কিছু কাজ করতে পারবো, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারবো, তখন কিন্তু গুজব টুজব দিয়ে আসলে কিছু হয় না। কাজে আমি মনে করি সরকারের মূল জায়গাটা, মূল কনসেন্ট্রেশনটা থাকা উচিত যে কোন বিষয়গুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি চেয়েছিল, কোন বিষয়গুলো তারা আসলে সবচেয়ে বেশি চায়। আমি বলছি না তাড়াহুড়ো করে কোনো কিছু করতে, জাস্টিস হারিড জাস্টিস বারিড, সেটা আমি মনে করি, কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়াগুলো শুরু করা, ক্ষতিপূরণ করা, এই বিষয়গুলো বোধহয় সামনে আসলে আমার মনে হয় ভালো হবে। কারণ সরকারের কাজ কিন্তু নিন্দা জানানো না, সরকারের কাজ কিন্তু উদ্বেগ প্রকাশ করা না, সরকারের কাজ হচ্ছে কিছু একদম ভিজিবল কিছু কাজ করে তার যে শাসন ব্যবস্থা, তার যে নির্বাহী বিভাগের যে
ক্ষমতা, সেগুলোকে দেখিয়ে মানুষকে আশ্বস্ত করা যে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক আছে বা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। সেটা বেশি আমার মনে হয় যে ফরিদাপার কাছে একটু শুনি। আমার একটা প্রশ্ন আছে, আগে ফরিদাপারকে একটু শুনে নিই। মানে আমি প্রথমে ধন্যবাদ দেব যে রিকনসিলিয়েশনের কথাটা ওরা তুলেছেন। তার আগে আমি একটু গুজবের কথাটা বলি। গুজবের কথাটা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, এটা শুধু এমনি সাধারণ গুজবের কথা বলেন। আপনারা খুব ভালো করে জানেন যে একটি গোষ্ঠী, এবং এটার সাথে শুধু দেশীয় শক্তি না, আমাদের বহু বাইরের শক্তিও আছে। এটা ঠিক, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, আমরা একদম সরাসরি বলতে পারি। এবং ভারতীয় মিডিয়াটা যেভাবে শুরু করেছে এটা আসলে যাই হোক, একটা উদাহরণ দেই, যেমন ইয়েতে প্যালেস্টাইনের আক্রমণের বিরুদ্ধে ইয়ে করবে, প্রতিবাদ সমাবেশ হবে, সে কারণে ওই আমেরিকান এম্বাসির দিকে একটু আর্মির ইয়ে হয়েছিল, আর এদিকে ওরা গুজব ছড়াই দিল যে আর্মির মানে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক কথাগুলো আছে যেগুলো খুব ডিস্টার্বিং।